লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। বাংলাদেশকে ইন্দো সোভিয়েত বলয়ের মধ্যে ঠেলে দিয়েছিলেন শেখ মুজিব। শেখ মুজিব বললেন, রাষ্ট্রবিরোধী দুষ্কৃতিকারীদের হুঁশিয়ার করে বলে দিচ্ছি, প্রয়োজনে আমি লাল ঘোড়া দাবড়াইয়া দিব। স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের বাঁশের লাঠির মাধ্যমে জঙ্গি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। মেজর জলিল বন্দী হলেন। সোভিয়েত নৌবাহিনীর বহর চট্টগ্রাম বন্দর দখল করে নেয়। যুদ্ধের সময় তাজউদ্দিন পুরোপুরিভাবে রুশ ভারতের প্রভাবাধীন ছিল। পাকিস্তান থেকে প্রত্যাবর্তনের পর শেখ মুজিব ও সেই বলয়েই প্রভাবধীন হয়ে পড়ে। যুদ্ধ শেষ হওয়ার পরপরই দেশে ফিরে এসে শেখ মুজিব বাংলাদেশকে পূর্বের সুইজারল্যান্ড বানাবার ঘোষণা দিয়ে মূলত ভারতের একটি করদ রাজ্যেই পরিণত করলেন সদ্য মুক্ত বাংলাদেশকে। তিনি চালনা এবং চট্টগ্রামের বন্দর পরিষ্কারের অজুহাতে সোভিয়েত ও ভারতীয় নৌবাহিনীকেও আমন্ত্রণ জানান। সোভিয়েত ও ভারতীয় নৌবাহিনী বন্দর ও সমুদ্র সীমার বিশাল অংশ তাদের দখলে নিয়ে নেয় এবং ওই অঞ্চল অন্যদের এমনকি বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্যও নিষিদ্ধ এলাকা বলে ঘোষণা দেয়। সোভিয়েত এবং ভারতীয় নৌবহর দীর্ঘ 2 বৎসরকাল চট্টগ্রামে অবস্থান করে। ক্রমান্বয়ে খবর বের হতে থাকে এই 2 নৌবাহিনীর সদস্যরা বন্দরের খাড়ি পরিষ্কারের নামে সন্দেহজনক বিভিন্ন তৎপরতায় লিপ্ত রয়েছে। এভাবেই বাংলাদেশকে ইন্দো সোভিয়েত বলয়ের মধ্যে ঠেলে দিয়েছিলেন শেখ মুজিব। বিরোধী পক্ষের উপর নির্যাতন শুরু হলো। বিরোধী পক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে গর্বের সাথে শেখ মুজিব বললেন, রাষ্ট্রবিরোধী দুষ্কৃতিকারীদের হুঁশিয়ার করে বলে দিচ্ছি, প্রয়োজনে আমি লাল ঘোড়া দাবড়াইয়া দিব। সরকার ও সরকারি দলের প্রভাবশালী নেতাদের ব্যক্তিগত বিভিন্ন বাহিনীগুলোর প্রতি ছিল তার এই ইঙ্গিত। 1972 সালের মাঝামাঝি সময় থেকে বিরোধী রাজনৈতিক দলসমূহের ওপর বর্বর নির্যাতন শুরু হয়। এই নির্যাতন শুধু রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রের বিভিন্ন বাহিনী অংশগ্রহণ করেনি, তাতে অংশ নেয় আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন লাঠিয়াল ও বেআইনি সশস্ত্র পেটোয়া বাহিনী। রাজনৈতিক নির্যাতন ও হয়রানির অভিযোগ তোলেন ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কাজী জাফর আহমদ, ছাত্রলীগের রব সিরাজ গ্রুপ। তারা আওয়ামী সরকারের জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবার জন্য জনগণের কাছে আবেদন জানান। তারা বিবৃতি সমাবেশের মাধ্যমে বলেন, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা কুক্ষিগত করার এবং সংগ্রামী ছাত্র জনতার প্রতিরোধ শক্তিকে শেষ করে দেবার জন্য মাত্র 9 মাস আগে নির্যাতন এবং পুলিশ ও সেনাবাহিনীর বেপরোয়া গুলি চালানোর বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠতেন যারা, ক্ষমতায় আসীন হয়ে গত মাসেই প্রায় ডজনখানেক জায়গায় ছাত্র জনতার সমাবেশ ও মিছিলে গুলি চালিয়েছেন তারা। শুধু তাই নয়, ক্ষমতাসীন দল দখলদার বাহিনীর দালালদের সহায়তায় প্রশাসন যন্ত্রকে প্রভাবিত করে ছাত্র বিরোধী দলীয় কর্মী ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার করছেন। রাজনৈতিক নেতারা রাজধানী থেকে সরাসরি ক্ষমতার দাপট দেখিয়ে তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিপক্ষের কর্মী, ছাত্র, যুবকদের শায়েস্তা করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের অযথা হয়রানি করছেন। 9 সেপ্টেম্বর 1972 সালে স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের প্রতিটি বাড়ির দোরগোড়ায় মুজিববাদের বাণী পৌঁছে দেওয়ার জন্য আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। আঞ্চলিক, জেলা এবং মহকুমা পর্যায়ের নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী এই বাহিনীর প্রশিক্ষণ এবং কর্মকাণ্ডে সমন্বয় সাধন করা হবে। প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের বাঁশের লাঠির মাধ্যমে জঙ্গি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এরপর ট্রেনিং শুরু হয়। ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা জনাব আব্দুল মান্নান 1 লক্ষ লোকের এক সমাবেশের আয়োজন করেন 1 মে 1972 এবং ওই সমাবেশে তিনি ঘোষণা দেন, আগামী 9 জুন থেকে তার অনুসারীরা জাতীয় শত্রুদের বিরুদ্ধে অভিযান শুরু করবে। তিনি সরকারের কাছে দাবি জানান যাতে করে তার বাহিনীর সদস্যদের অ্যারেস্ট, সার্চ, ইন্টারোগেশন এবং শাস্তি দেবার ক্ষমতা দেওয়া হয়। এভাবে মুজিব ভক্তরা সবাই আইনকে নিজেদের হাতে নেবার জন্য মরিয়া হয়ে ওঠেন।
এক সভায় স্বয়ং শেখ মুজিবুর রহমান অতি দম্ভের সাথে তার সমালোচকদের উদ্দেশ্যে বলেন, আমি আমার লাল ঘোড়া দাবড়াইয়া দেব। ইঙ্গিতটি ছিল আওয়ামী লীগের বেসরকারি বাহিনীগুলোর প্রতি। শ্রমিক লীগের নেতারা ওই অভিযান শুরু হওয়ার 7 দিনের মাথায় খুলনায় পুলিশ ও লাল বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। দেশের অন্যান্য অঞ্চলেও ওই ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটে। ওই সমস্ত ক্ষমতাসীন দলের নেতাদের বাহিনীর হাতে নাজেহাল হতে থাকে সাধারণ নিরীহ মানুষ। অবস্থার এতই অবনতি ঘটে যে আওয়ামী লীগের বি টিম হিসাবে পরিচিত মোজাফফর ন্যাপও ওই ধরনের ঔদ্ধত্য বন্ধ করার জন্য সংবাদপত্রে বিবৃতি প্রদান করতে বাধ্য হয়। জনাব মোজাফফর আহমদ এক বিবৃতিতে বলেন, স্বেচ্ছাসেবক এবং একটি রাজনৈতিক দলের অন্যান্য বাহিনীর সদস্যরা অন্যায়ভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। সংগঠনের দায়রার বাইরে গিয়ে ক্ষমতাসীন দলের ছাত্র এবং শ্রমিক সংগঠনগুলো ওই ধরনের বর্বরতা করে চলেছে অবিরাম। তারা ইচ্ছা অনুযায়ী কারফিউ জারি করে স্থানীয় প্রশাসনকে অবজ্ঞা করে লোকজনকে ধরে তথাকথিত আদালতে তাদের বিচারের নামে অমানসিক জুলুম করছে। প্রশাসন ও পুলিশ রহস্যজনকভাবে ওই ধরনের কার্যকলাপের ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করে নিশ্চুপ হয়ে রয়েছে। তিনি জনগণের প্রতি আবেদন জানান যাতে করে ঐক্যবদ্ধভাবে তারা ওই সমস্ত অন্যায় ও অসহনীয় নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন। মেজর জলিল বীরোত্তম বন্দী হলেন। মেজর জলিল ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা। ভারতীয় বাহিনীর লুটপাটে তিনি বাধা দিয়েছিলেন। পাকিস্তান আর্মির সারেন্ডারের পর ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে হাতিয়ার, গোলাবারুদ, যুদ্ধ সরঞ্জাম, কলকারখানার মেশিনপত্র সবকিছুই লুট করে ভারতে পাচার করতে থাকে। মেজর জলিল ওই সমস্ত লুটপাটের বিরোধিতা করেন। তার সাহসিকতা অন্যান্য সেক্টরের মুক্তিযোদ্ধাদেরও মিত্র বাহিনীর লুটপাটে বাধা প্রদানে উৎসাহিত করে তোলে। 1972 সালের ফেব্রুয়ারি মাসে তার ওই ধরনের কর্মকাণ্ডের জন্য সরকার তাকে বন্দী করে। ষড়যন্ত্রের জাল ফেলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সমস্ত জাতি সরকারের ওই ধরনের আচরণের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। 11ই মার্চ বরিশালে মুক্তিযোদ্ধা ও জনগণের এক বিশাল সমাবেশে তাকে অবিলম্বে মুক্তি দেবার জোর দাবি উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি উত্থাপিত হয়েছিল সেনাবাহিনীর তরফ থেকেও। এর প্রতিক্রিয়ায় সরকার এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং আর্মি রুলসের অধীনেই তার বিচার করা হবে। সরকারের ওই ঘোষণার পর বিক্ষোভ আরও বৃদ্ধি পায়। আর্মি, মুক্তিযোদ্ধা এবং জনগণ ক্ষেপে ওঠে। প্রচণ্ড গণচাপের মুখে সরকার বাধ্য হয় মেজর জলিলকে নিঃশর্ত মুক্তি দিতে। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।